হুম। Hello guys. আচ্ছা, ডক্টর ইউনূসের মোদি কি মারামারি করছে? বিভিন্ন মানুষজন এআই দিয়ে এরকম ভিডিও আপলোড করতেছে। আচ্ছা, হু ডু ইউ থিঙ্ক উড উইন যদি মোদি আর ডক্টর ইউনুস ফাইট করে? মোদি জিতবে। মোদি জিতবে, হ্যাঁ। মোদি ইজ ইয়াঙ্গার এই জন্য। হ্যাঁ, মোদি আর হি হ্যাজ দ্য গেটো লাইফ, এই জন্য। হ্যাঁ, আর অনেক হি স্টার্টেড ফ্রম দ্য বটম, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর মানে ভেজিটেরিয়ান, তারপর হচ্ছে মানে যোগা টিয়োগা করে দেখলে বোঝা যায় না অনেক কিছু ধ্যান জ্ঞান আছে ভিতরে আর কি। আই ডোন্ট থিঙ্ক হি হ্যাজ এনিথিং বিয়ন্ড ও। আর অনেকজন বলে ও নাকি ও নাকি হোমোসেক্সুয়ালও হইতে পারে, বাই দ্য ওয়ে। বাট হি বিলিভস যে ও মানে ওকে মানে সব জায়গায় বলে, ও প্রত্যেকটা ধর্মের কাছে যে বলে এই ধর্মের সাথে আমার একটা কানেকশন আছে, মানে হি থিংস যে ও নিজে একটা মানে মেসেঞ্জার টাইপের আর কি, এরকম ভাবে আর কি মানে ও পলিটিক্স নিজে একটা থেকে। মেসায়া কমপ্লেক্স আছে, তাই তো? হুম। হ্যাঁ, প্রত্যেকটা বক্তৃতায় এইভাবে কথা বলে। রাইট, রাইট। বাট হোয়াট ইউ থিঙ্ক, ডক্টর ইউনূস আর মোদির কি নরেন্দ্র মোদীর কি বাংলাদেশ ভারতের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে কি হয় না? এটা হয়তো মিডিয়াতে আসবে না, বাট সাইড লাইনে। আসতেছে, আমার তো মনে হয় আমার মনে হয় দিস কুড বি আ সাইন, বুঝছো? যে এতদিন মানে ইন্ডিয়া যে বাংলাদেশ দিয়ে ডিল করতেছে এটা তো আমরা জানি। বাট আবার কথা হচ্ছে হয়তো ওরা বাংলাদেশ থেকে ডিল করতেছিল থ্রু দ্য মিলিটারি বা থ্রু দ্য অ্যাডমিনিস্ট্রেশন বা থ্রু দ্য পলিটিক্যাল পার্টিজ। ডক্টর ইউনুসের সাথে মনে হয় ওভাবে ট্রাই করা হয় নাই, মানে ইন টার্মস অফ ডিল করা। প্রবাবলি বিকজ ডক্টর ইউনুসের একটা সেট এজেন্ডা আছে। ওনার তো আর উনি তো ওনাকে তো ইন্ডিয়া পাওয়ারে বসেন, ওনাকে তো জনগণ পাওয়ারে বসাইছে। সো ওনার আসলে ইনসেন্টিভ স্ট্রাকচারটা ডিফারেন্ট। কিন্তু এখন আমার মনে হয় যে মেবি ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসতেছে। মেবি ডক্টর মোদিও বুঝতে পারতেছে যে হি ক্যানট ডু হোয়াট হি ওয়ান্টস টু ডু উইদাউট সাম কাইন্ড অফ এন এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া। আর ওইদিক দিয়ে ইন্ডিয়া বা মোদিও রিয়েলাইজ করতে পারতেছে যে আসলে ডক্টর ইউনুস আছে এখানে। 6 মাস হোক আর 1 বছর হোক, আছে কিছুদিন। আর ডক্টর ইউনুসকে যেভাবে সরাই দিতে পারবে চিন্তা করছিল, ওইভাবে করতে পারে নাই। সো ওদের দুজনের মধ্যে একটা কম্প্রোমাইজের আই থিঙ্ক একটা মুভমেন্ট আসছে। ডক্টর ইউনুস তো অনেকদিন ধরে চাচ্ছেন মোদির সাথে দেখা করতে। বাট এখন এই কম্প্রোমাইজের মুভমেন্টের থেকে মেবি এখন ওদের একটা ডিল হবে। এখন ওই ডিলটা কি হবে না হবে এটা আমরা জানতে পারবো না, বিকজ এটা মিডিয়াতে কিছুই আসবে না। যা ডিলই হবে ওটা একদম আন্ডার দ্য আমার টেবিল। কাছে মনে হয় ইন্ডিয়াও ওয়েট করছে আর কি, মানে 6 মাসে একটা লেআউট কমপ্লিট করছে, একটা গ্রাউন্ড তৈরি করছে যে ইন্ডিয়া ছাড়া যে তুমি কোনোভাবেই অস্থিতিশীলতা থামাতে পারবা না বা ঝামেলা চলতে থাকবে। হুম। সেটাও একটা ইন্ডিয়ার একটা এখন টাইম আসতেছে টু নেগোশিয়েট, টু টক, বিকজ ইন্ডিয়া ওই গ্রাউন্ডটা করতে পারছে আর কি, বিল্ড করতে পারছে স্ট্রাকচারটা, যে ভারত কিভাবে কিভাবে তোমাকে সেটাই ডিস্টার্ব করতে লেভারেজিং পারে। পাওয়ার আর কি, দুজনেই লেভারেজ পাওয়ার আনছে। তো দেখা করার জন্য একজন আরেকজনের সাথে। ডিনার, মানে ডিনারে যেহেতু বসছে অনেক কিছুই কথা হয়েছে, দ্যাটস মাই আর কি গেস। তোর কি কেস হুম। হতে পারে, কি দিয়ে কথাবার্তা হতে পারে? না, চিন্তা কর মানে পয়েন্ট অফ ভিউটা কি, মানে ডক্টর ইউনূসের বিগেস্ট হেটারকে মোদি তার জায়গায় আশ্রয় দিয়ে রাখছে। এবং মানে বাংলাদেশের যেটা বিগেস্ট এখন চাওয়া, যে ধর শেখ হাসিনাকে কন্ডেম করা হোক বা এনে বিচার করা হোক, ওইটার একমাত্র বাধা হলো এই মোদি কিন্তু, বলা যায় মোটামুটি। সো আমার মনে হয় না ওইখানে ডিনারে কোনো প্লেজেন্ট কনভারসেশন হয়েছে, হইলেও আর কি ওইটা জাস্ট মানে সৌজন্য কথাবার্তা হয়তো হয়েছে। প্রয়োজন দেখানোর জন্য। বাট হ্যাঁ, হুম। দুইজনই কিন্তু স্টেটসম্যান রাইট নাও, তাই না? হ্যাঁ। দুইজনেরই এখানে অনেক মানে অনেক বিষয় আছে যেটা কথা না বলতে চাইলেও বলা হয়ে যাওয়ার কথা আর হুম। কি। হুম। বিকজ ডক্টর ইউনূসও তো কথা বলতে চায়, বারবার মানে রিকোয়েস্ট করছে যে আমরা ভারতের সাথে কথা বলতে চাই, ভারতের সাথে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে মানে আঞ্চলিক রাজনীতির স্বার্থে বা আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কোঅপারেট করতে চাই, এটা তো বারবার তার পক্ষ থেকে বলা হয়েছে। So do you think he would miss that opportunity not to have a conversation with Narendra Modi? না, অফকোর্স নট, অফকোর্স নট। আই থিঙ্ক ডক্টর ইউনুস অনেকদিন ধরে ট্রাই করে যাচ্ছে মোদির সাথে বাইল্যাটারালি বছর। এটা তো তোর গত বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলি যখন হুম। হয়েছিল নভেম্বরে নাকি সেপ্টেম্বর, তখন থেকে চাচ্ছে। বাট আসলে হয় নাই, বিকজ দেয় নাই আর কি। এখন মোদি দেখা করে নাই তো দেখাই করে নাই। বাট কথা হচ্ছে এখন কি নিয়ে কথা বলবে, দ্যাট ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন আসলে। আমার মনে হয় দের কুড বি আ চান্স দ্যাট হুম। ডক্টর ইউনুস ইন্ডিয়ার সাথে একটা ডিলে আসতে চাচ্ছে, যে ইলেকশন একটু ডিলে করার জন্য। তো মোদিকে বলতে চাচ্ছে ঠিক আছে, তোমাকে আমরা এই এই কনসেশন গুলো দিব, ইন্ডিয়ার এসব এসব ইন্টারেস্ট গুলো আমরা মেনটেন করব।
বাংলাদেশে। বাট বাংলাদেশের রিফর্মের জন্য ইউনূস সরকার নেক্সট 2 বছর হয়তো থাকতে চায় বা 3 বছর একটা থাকতে চায়, এটা তুমি সাপোর্ট করো বা এটা নিয়ে তুমি কোনো কথা বলো না। মেবি দ্যাট কুড বি আ গেম, তাই না? ইট কুড বি। না, তুই যদি ডক্টর ইউনূস, হয়তো তোরা বলতে পারো যে ডক্টর ইউনূসের কোনো অ্যাম্বিশন নাই, ডক্টর ইউনূসের কোনো কিছু নাই, উনি উনি তো ইউনো উনি তো 80 বছর 85 বছর একটা মানুষ, উনি এসে কাজ করে চলে যাবে। উনি যদি তা করতে থাকতো, উনি আসলে আই থিঙ্ক দের ইজ আ ওয়ে হি ইজ ওনিং হিজ জব, একটা ডিমিনার আনতেছে, হি ইজ ভেরি ন্যাচারাল অ্যাট ইট। উনি দেখাচ্ছে ওনার স্টেটমেন্টশিপ ক্যাপাবিলিটিস, উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। উনি একটা যেটা যদি করতে, সেটা আমাদের বোঝা উচিত, এটা হচ্ছে একটা পাওয়ার মুভও দেখাচ্ছে। উনি যে চায়নাতে গিয়ে জি জিনপিং এর সাথে একদম ডেলিগেশন ডেলিগেশন ফেস টু ফেস মিটিং করে আসতেছে, দিস ইজ নট জাস্ট অ্যাবাউট বাংলাদেশ, দিস ইজ অলসো অ্যাবাউট হিম। ওনার একটা পশ্চারিং এর ব্যাপার স্যাপার আছে। এখন হ্যাঁ, ওনার কোনো ইলেকশন করার বা এটা করার ইচ্ছা নাই, বাট হি স্টিল ওয়ান্টস টু প্রলং হিজ টার্ম অ্যাজ মাচ এজ পসিবল। এটা আমি একটা রিয়েলিস্ট মানুষ হিসেবে এটা আমি চিন্তা করতেই পারি। এখন অনেকজন আর্গুই করতে পারে, না তাহলে তো উনি 2 নম্বর মানুষ হতেন। না, উনি ভালো মানুষ হয়ে বাংলাদেশে ভালো কাজ থেকে করতে পারে, বাট এটা খুবই একটা লাইকলি আন্ডারস্ট্যান্ডিং। সো ওই জায়গা থেকে হয়তো উনি যাচ্ছে আর মোদির সাথে একটা ডিল করতেই পারে, যে আসলে কি কি হবে না হবে। যাই হোক, এগুলো পুরাটাই আসলে স্পেকুলেটিভ, আমরা জানি না আসলে কি হচ্ছে অন হুম। দ্য গ্রাউন্ড। বাট দিস কুড বি আ পসিবিলিটি, আর আই উডন্ট বি সারপ্রাইজড যদি আমরা কিছুদিন পর দেখি যে ইন্ডিয়া, যদি ডক্টর একটু সাকসেসফুল হয়, কিছুদিন পর তো ইন্ডিয়া একটু কম কথা বলতেছে ইলেকশন নিয়ে, বা ইন্ডিয়ার সাথে কোন একটা বা আন্ডারস্ট্যান্ডিং। ইন্ডিয়া ইন্টারনাল পার্টিগুলারকে খোঁচাচ্ছে না, ইলেকশনের জন্য ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওইটা হতে পারে, তাই না? আই থিঙ্ক ওইটা, বিকজ আলটিমেটলি পলিটিক্যাল পার্টিদের সবচেয়ে বড় ব্যাকিং কি ইলেকশনের জন্য? বিএনপি সবচেয়ে বড় ব্যাকিং কি? আপনাদের কি মনে হয়? কারণ আমরা ট্রেন্ড দেখতে, একটা দিকে বিএনপি কিন্তু ইন্ডিয়ার ক্রিটিসিজম বন্ধ করে দিছে, আবার ওই দিক দিয়ে ইলেকশনে কথাবার্তা বাড়াই দিছে। সেটা কি, একে একে তো দুইজন মিলে তারপর বুঝতে পারে তাহলে আসলে ডিল কি হয়েছে না হয়েছে, তাই না? এটা তো দিস ইজ নট ভেরি, মানে কি বলবো, ক্রেজি। সো ওইটাই আর কি। এখন যদি ডক্টর ইউনূস এরকম মোদি থেকে একটা ডিল আনতে পারে, দ্যাট উড বি অ্যানাদার প্রুফ অফ হিজ স্টেটমেন্টশিপ আর কি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি তো এটা নিয়ে প্রথম থেকেই বলছি যে ভারতকে সাথে নিয়ে ব্যালেন্স করতে হবে রাজনীতি। যদি কেউ সংস্কার করতে চায়, এটা ভারতকে এগ্রি করাতে হবে, ভারতকে বুঝাইতে হবে যে আমরা কাজ করতে পারবো একসাথে। নট জাস্ট হ্যাজ টু বি আওয়ামী লীগ, মানে কোন একটা তোমার স্পেসিফিক পার্টি দরকার নেই। আমরা বাংলাদেশ, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার ইন্টারেস্ট দেখবো, আমি তোমারটা দেখবো। এইভাবে আমরা কোঅপারেট করে এক্সিস্ট করতে পারি, এবং এটা ভারত এগ্রি করার কারণেই মানে ভারত যদি এগ্রি করে তাহলেই সংস্কার করে সুন্দর করে একটা টাইম নিয়ে নির্বাচনটা দিতে পারবে। এই জন্য আমি প্রথম থেকে বলছি, ভারতের সাথে ক্যাচাল করে করলে এটা করা কখনোই সম্ভব না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না সফর করে, আমি যখন শি জিনপিং এর সাথে তো দেখা করছি, এরপর যখন পেকিং ইউনিভার্সিটিতে সম্ভবত সমাবর্তনে হি ওয়াজ চিফ গেস্ট অর সামথিং। সো মানে চায়না তাকে যে রেসপেক্টটা দিছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা অ্যারেঞ্জ করেই চায়নাতে যাওয়া, সো দ্যাট ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যেন বুঝতে পারে হু ইউ আর ডিকেনিং ডিলিং অ্যারাউন্ড, ঠিক উইথ, আছে? হ্যাঁ, হু ইউ আর ডিলিং উইথ, এখানে এটা এটা পাওয়ার পশ্চারিং, কিছুই না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এইটাকে দেখানোর জন্য, এবং এরপরেই কিন্তু বিমস্টেকের যে এটা হইলো, মানে এটা ওর সাথে জানতো স্কেজিউলটা। এরপরে আমি মোদির সাথে আমার যদি দেখা হয়, ইউ থিঙ্ক টুয়াইস যে আমি কার সাথে ডিল করতেছি, কিভাবে করব, কি হবে না হবে। বিকজ এখানে ভারতের নর্থ ইস্টার্ন স্টেটের যে গেমটা সে বারবার মেনশন করতেছে, যে সেভেন সিস্টার তো সি অ্যাক্সেস নাই। তো আমরা যদি কোঅপারেট করতে পারি, তো আমরা ভালো করে কাজ করতে পারবো, বিজনেসের যে সম্পর্ক সেটা উন্নয়ন হবে। কিন্তু কথাটা বলছে চায়নায় বসে, যে চায়নার সাথে মিয়ানমারেরও বড় বর্ডারের রিলেশন আছে, বা নর্থ ইস্টার্ন স্টেটের সাথে রিলেশন আছে। সো হি ওয়ান্টস টু প্লে ইট ইনটু এ গ্লোবাল লেভেল আর কি, ভারতের সাথে খেলাটা আর এক কোর্টে নিয়ে যাচ্ছে, লেটস হ্যাঁ, প্লে দি গেম ইন দ্যাট কোর্ট। আচ্ছা, এইখানে তুই চিন্তা কর, একটা মানুষ যে সারা জীবন রাজনীতির বাইরে ছিল, সে এখানে এসে যে বড় বড় ইন্টারন্যাশনাল গেম খেলতেছে, পলিটিক্যাল গেম। হ্যাঁ, তো আমাদের সমস্যা কি? মানে একটু মানে নির্বাচন হওয়াটা যদি প্রলং হয়ও, হোয়াটস দ্য প্রবলেম দেন? মানে যদি আমরা ইন্ডিয়ার সবাই সাথে কেন ইন্ডিয়ার সাথে চাচ্ছি? একটা স্টেবল হুম। ডিল হয়ে যদি প্রলং হয়, তাহলে আমার হ্যাঁ, প্রবলেম নেই। দ্যাটস এ হ্যাঁ, প্রবলেম। সেটাই। মানে আমি তো মানে ওভারঅল যে রিপোর্ট গুলো আসতেছে, বা সে বিভিন্ন দেশের স্টেটম্যানদের সাথে গিয়ে কথা বলতেছে, যেমন কয়দিন আগে আমার একটা খুব ভালো লাগছে নিউজ, যে সে আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়া, এখন যে আসিয়ানের প্রধান, ওদের সাথে আলোচনা করছে। তারপর চায়নার সাথে যে ডিলগুলা করতেছে, দ্যাট শোস মানে কারেজ, এবং আরো বেটার বেটার জিনিস আসার মানে
প্রমিস দেখতেছি, তাই না? তারপর দ্রব্যমূল্যের বাজার নিয়ে কেউ কমপ্লেন করতে পারে না এই না না, রোজায়। তা তো তারপর অবশ্যই ডক্টর ইউনূসের সাকসেস হুম রেট নিয়ে কোনো ইয়াই নাই। হুম এখন প্রবলেম হচ্ছে কি জানোস, দি অনলি প্রবলেম ইজ দ্যাট মানে পাওয়ার দুইটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে পপুলারিটি, লেজিটিমেসিটা আসলে দুইটা জায়গা থেকে একটা আসে। একটা হচ্ছে পপুলারিটি থেকে, মানে মানুষের গ্রহণটা। আর একটা আছে তোর লিগ্যাল ব্যাকিং। ডেমোক্রেসি ওয়ার্কস ইন ওয়ে যে মানুষ যখন তোকে ভোট দিয়ে উঠায়, তখন এটা দুইটা জিনিস প্রুফ হয় যে মানুষ তোকে পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম মানুষ তোকে একটা তুই মানুষের ভোটে তুই একটা লিগাল ব্যাকিং পাইছিস। ডক্টর ইউনূসের শুধু পলিটিক্যাল লেজিটিমেসি আছে শুধু পপুলারিটি থেকে। হুম এখন দ্য থিং অ্যাবাউট পপুলারিটি ইজ দ্যাট, ফার্স্ট অফ অল ইন্ডিয়া যে ঝামেলা করতেছে না এটা তো আমরা মোটামুটি শিওর। উইচ মিনস ইন্ডিয়ার মতো মানুষ যখন, ইন্ডিয়ার মতো দেশ যখন আমাদের সাথে ঝামেলা করতেছে, আমাদের এই একটা মানে পিসফুল বা একদম ওই রিফর্মের জন্য কিন্তু পিস দরকার। ওই পিসফুল আর স্টেবিলিটি পাওয়াটা আসলে ভেরি রেয়ার আনলেস ইন্ডিয়া ইজ অন দ্য বোর্ড। আর সেকেন্ডটা হচ্ছে যে তোর মানে পপুলারিটির যে লেজিটিমেসিটা, এটা খুবই ফ্র্যাজাইল। পপুলারিটি লেজিটিমেসি ইজ অনলি ওয়ার্কিং আনটিল দ্য ডে ইউ আর ব্রিঙ্গিং ইন গুড নিউজ। যেদিন হুম তোর জন্য খারাপ নিউজ আসবে, সেদিনই তোর মানে ইটস গোইং টু বি এন্ড অফ। ডক্টর ইউনূসকে নিয়ে তো অলরেডি আমরা তো মানে 2-3 মাস আগে খুবই খারাপ টাইম যাচ্ছিল, যখন ল হ্যাঁ অ্যান্ড অর্ডার খুবই খারাপ সিচুয়েশন ছিল। তো তুই 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসের ডিফারেন্সের মধ্যে কিন্তু ডক্টর ইউনূসকে সরতে যাওয়া থেকে ডক্টর ইউনূসের 5 বছর চাওয়া একটা ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে ইনস্টেবিলিটিটা, এটা কিন্তু তোকে কেউ গ্যারান্টি, ডক্টর ইউনূস 1 মাস ভালো করছে দেখে উনি যে নেক্সট 6 মাস 1 বছর ভালো করতে পারবে, এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না। গ্লোবালি কি কি হতে, ট্রাম্প যে এখন রিসেশন আনতেছে, এই হুম রিসেশন থেকে ডক্টর ইউনূসের অদ্দূর ক্যাপাবিলিটিস আছে বাংলাদেশকে প্রোটেক্ট করার, উই হ্যাভ নো আইডিয়া। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ওই মুমেন্টে যখন ডক্টর ইউনূস খুবই আনপপুলার হয়ে যাবে, আশা করি না হয়, যখন আনপপুলার, তখন কি হবে, দেশে একটা ইনস্টেবিলিটি হবে। ওয়ারাজ একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড পাওয়ার থাকলে অ্যাটলিস্ট দেয়ার ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে না, এই ইলেক্টেড পাওয়ারটা মাত্র আসছে, ও এখন এবং খুবই একটা খারাপ জব করতে। সার্টেন সার্টেন হ্যাঁ, টাইমের একটা কমিটমেন্ট থাকে, লাইক তাদের তোমাকে একটা টাইম, যেটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট থাকে, একটা লিখিত একটা কন্ট্রাক্ট থাকে যে তোমাকে 5 বছরের জব, 5 বছরে তুমি কি করতে পারো না করো, না হলে তোমাকে আমরা বের করে দিব 5 বছরে যদি তুমি কিছু না করতে পারো। এন্ড এবং ডেমোক্রেসিতে তো এমনও সিস্টেম আছে যে তুই 2 বছরের মাথায় 1 বছরের মধ্যে পাঠাতে পারবি, তুই নো হুম কনফিডেন্স মোশন আছে, তাই না? একটা যেটা একটা জার্মানিতে হয়েছে। হ্যাঁ, একটা ইউকেতে আছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, দেয়ারস ওয়েজ ফর ইউ টু এক্সপ্রেস ইউর ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য গভর্নমেন্ট। যে ওকে তুমি, ইউকেতে বেটা কত 1 মাসের মধ্যে লিস্ট আছে গভর্নমেন্ট বেটা ওয়াজ ব্রট ডাউন। সো দ্যাটস দ্য থিং, মানে ওই লিগাল একটা অ্যাগ্রিমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, না হলে এভরিথিং ইজ আপ ইন দ্য প্লেস। তুই বলতেছিস ভালো, আরেকজন বলতেছে ভালো না, অপিনিয়ন তো শিফট করবে, শুধু পাবলিক অপিনিয়নের উপর ডিপেন্ড করে আসলে পাওয়ার কনসলিডেট করা পসিবল না। আর পাওয়ার কনসলিডেট করা ছাড়া রিফর্ম পসিবল না, হুইচ ইজ ওয়াই ডেমোক্রেটিক ইলেকশনস আর ইম্পর্টেন্ট আর কি। আহ, হ্যাঁ। এখানে আরো একটা সাপোর্ট দরকার, সেটা হচ্ছে যে যদি মানে ওইভাবে ইন্ডিয়াকে ব্যালেন্স না করতে পারে, বা করতে পারলেও ইন্ডিয়াকে তো বিশ্বাস করার মতো সিচুয়েশনে থাকবে না কখনোই। সুতরাং একটা 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 মাইলস্টোন সেট করতে হবে যে আমি নেক্সট এই টাইমে ইলেকশন দিব বাংলাদেশে, এর ভিতর আমাকে রাষ্ট্র গোছাতে সবার সহযোগিতা করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজন্ট ডিসাইডেড এনি স্পেসিফিক ডেট বা একটা স্পেসিফিক টাইম লাইন, যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো বা এক্সটার্নাল পাওয়ার গুলো মানে মানে তোর উপর রিলাই করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি সিঙ্গাপুরের যে কনরাড আডেনাউ ফাউন্ডেশন আছে, এখানে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির যে পলিটিক্যাল ফাউন্ডেশন, তো কাসের এক পলিসি অফিসারের সাথে আমি মানে আমার ফ্রেন্ড ভাইয়ের সাথে কথা বলতেছি। সো ও বলতেছে যে মানে অনেক অর্গানাইজেশন, অনেক ফাউন্ডেশন, তারা কিন্তু দে আর রিলাক্টেন্ট অ্যাবাউট বাংলাদেশ ইস্যুস এট দিস মোমেন্ট, বিকজ ইন্ডিয়া একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে যে উইদাউট এ ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া কোনো কিছুতে কেউ ডিলে যাওয়ার দরকার নাই। সুতরাং এখানে অনেকগুলা জিনিস আছে যেগুলো মেনটেন করতে হবে, যে পলিটিক্যাল পার্টি এবং এক্সটার্নাল পাওয়ার বা ইনভেস্টমেন্ট বা ফাউন্ডেশন যারা আছে, মানে এদেরকে যদি একটা স্পেসিফিক টাইমলাইন দিতে পারে যে না ঠিক আছে আমরা ডিসেম্বরে ইলেকশন করবো, বা জানুয়ারি, বা 2026 ডিসেম্বর, 2027 জানুয়ারি, মানে ইট হ্যাজ টু বি সামথিং যেটা একটা পার্মানেন্ট একটা কমিটমেন্ট আসতে হবে, তাহলে সবাই একসাথে কাজ করতে পারবে ফর দ্য রিফর্ম, ফর দ্য স্টেবিলিটি অফ আওয়ার কান্ট্রি। বাট যখন when you are just মানে কি বলবো, মানে প্লেইং উইথ দ্য ডেট, মানে তুই একবার বলতেছিস ডিসেম্বর, একবার বলতেছিস জুনে হতে পারে, 6 মাসে হতে পারে, 8 মাসে, 12 মাস, 18 মাস, এই জিনিসগুলো তখন কি করে একটা মানে কি বলবো, মানে মানুষের ওই ট্রাস্টটা মানুষ করতে পারে না যে নির্বাচন তো তুমি এভাবে প্রলং করতে করতে ইউ ক্যান মানে এক্সটেন্ড ইট টু 10 ইয়ার্স অলসো। বাট দ্য হোল রিজন যে কারণে বাংলাদেশে জুলাই মানুষ রাস্তায় নেমেছিল, ইট নট বিকজ অফ ভালো আইন শৃঙ্খলার জন্য বা মানে মানে
সবকিছুই ছিল, তাই না? মানে মোটামুটি দেশ তো চলতেছিল। বাট দ্য রিজন ওয়াজ দে ওয়ান্টেড টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন, তারা ভোট দিতে চাইছে, তারা মানে ইলেকশন প্রসেসে যাইতে চাইছে, মত প্রকাশের অধিকার চাইছে। ওই জায়গাটাই কারণে কিন্তু সারা বাংলাদেশের মানুষের যে আমরা যে বলি ছাত্র এবং জনতার আন্দোলন, সেই জনতার পার্টিসিপেশনটা কি কারণে ছিল সেটাও কিন্তু বুঝতে হবে। সুতরাং ওইটাকে রেসপেক্ট করতে হলেও ইউ নিড টু হ্যাভ এ ডেট, ইউ নিড টু হ্যাভ এ স্পেসিফিক টাইমলাইন, যে এই টাইমলাইনের ভিতরে আমি এই সংস্কারগুলো করব, তোমরা সবাই আমার সাথে কাজ করো। এইরকম একটা স্পেসিফিক রিয়েলিস্টিক টাইম লাইন লাগবে। তুমি জানুয়ারি থেকে জুন বলতেছো, ডিসেম্বর থেকে জুন, বাট আমরা সবাই জানি বাংলাদেশে উইন্টারের পরে খুব বাজে ওয়েদার আসে, এরপরে বন্যা হয়, ফ্লাড হয়। তার মানে কি অনেক এক্সপেক্ট করবে তার মানে জুন ইজ নট ইউর এক্সাক্ট টাইম লাইন, হুম। ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড ইট ফ্রম জুন টু ডিসেম্বর। এইভাবে রাজনীতি কেউ করতে পারতেছে না, তাই না? বিভিন্ন রাজনৈতিক বিদ যারা বা রাজনৈতিক দল যারা আছে তাদেরও বিভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে। আবার এই পাশে যদি ইন্টারিম গভর্নমেন্ট একটা স্পেসিফিক দলকে নির্দিষ্ট সুবিধা দিতে থাকে, তখন এই কোয়েশ্চেন গুলো রাইজ করে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় কাজ করার আছে, স্পেসিফিক টাইমলাইন এবং খুবই নিউট্রাল, নিউট্রালিটি বজায় রাখা। যখন দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ইলেকশন, দ্য কোয়েশ্চেন অ্যাবাউট মানে পলিটিক্যাল পার্টির রাইটস কি কি, এই জায়গাগুলোতে অনেক অনেক কাজ করতে হবে আমার যেটা মনে হয়। বাট মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, একটা এখন যদি খুব কুইকলি কিছুদিনের মধ্যে ইলেকশন হয়, হ্যাঁ, অ্যাজাম্পশন কি বলে, ধর বাংলাদেশে এখন দুইটা পার্টির কাছে সব টাকাগুলো আছে, আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি টাকা আছে, এখন বিএনপির কাছে সেকেন্ড বিগেস্ট টাকা পয়সা আছে। হুম। হ্যাঁ, তো গ্রামের বা লোকাল মফস্বল এরিয়াতে সব জায়গায় কি হবে, ভোটের আগে যে বেশি টাকা দিবে, গ্রামের চাচাকে 500-1000 টাকা যে দিবে, সেই সেই মার্কায় ভোট দিয়ে আসবে। এবং ওইটা ওই ছাত্রদের নতুন পার্টি মানে এখনই সেই অ্যামাউন্ট ম্যানেজ করতে পারবে না যে টাকাটা দিয়ে ওই ভোটটা সে নিতে পারবে, যদি প্রপার ওয়েতে ইলেকশন হয়। হ্যাঁ, সো আমরা অ্যাজিউম করে নিতে পারি যে মোটামুটি এই ওয়েতে হইলে, আর যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে, তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। সো এটা তো একটা রিয়েলিটি, তাই না? সো হ্যাঁ, সেই রিয়েলিটিকে মাথায় রেখে আসলে নির্বাচন প্রলং করার মানে কারণটা কি, মানে রিজনটা কি? এটা তো এখন ইনএভিটেবল, মানে আমরা তো এখন মানে সাংস্কৃতিক আন্দোলন করে পুরা দেশের সবার মনোভাব চেঞ্জ করে ফেলতে পারবো না, বা আর্থিক অবস্থাও চেঞ্জ করে ফেলতে পারবো না। মানে তুই যদি ওভারঅল চিন্তা করস, মানে ওয়াই দিস, মানে এই প্রিটেনশনটার দরকারটা কি এখন আমাদের? দ্য থিং ইজ উদয়, এখন আমরা 2 বছর পরে, তুই যে সিনারিওটার কথা বললি, ফার্স্ট অফ হুম। অল 6 মাসের ভিতর নির্বাচন কেউ প্রথমেও কিন্তু কেউ চায় নাই। আমি বলছি স্পেসিফিক একটা ডেড লাইনের কথা বা স্পেসিফিক একটা টাইমের কথা। সেকেন্ড অফ অল হচ্ছে 2 বছর পরেও যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এরকম থাকবে না, সেটা তো কোনো হুম। গ্যারান্টি নেই। 2 বছর পরে একই সোসাইটি থাকবে, একই স্টাইল থাকবে। এখন হুম। the- এখানে একটা পয়েন্ট আছে যে হ্যাঁ, ছাত্রদের বা যারা অভ্যুত্থান করছে আউট অফ রেসপেক্ট, তারা একটা পার্টি করছে, আমরা একটু দেখি ইফ দে ক্যান ব্রিং সামথিং নিউ, তাহলে হুম। ওই টাইমটা আমরা হয়তো মানে আমাদের অর্থিট হবে, একটা ব্যালেন্সের গভর্নমেন্ট ফর্ম করতে পারবো। বাট সেই ছাত্রদের থেকেই যখন তারা সেই গতানুগতিক স্টাইলের পলিটিক্সটাই করতেছে, হুম। দেন তো তুই চিন্তা করতেছিস যে মানে পয়েন্টটা কি? পয়েন্ট নাই সেই কোনো। হুম। সার্জিসের স্ট্যাটাসটা আমি 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 ইট ওয়াজ সো ফাকিং ডিসঅ্যাপয়েন্টিং, যে আমি মানে আমি বলছি যে কত বড় সাহস, এই কথা কিভাবে বলে যে বাংলাদেশের রাজনীতি এখনো করতে গেলে 95% ওই গতানুগতিক ধারাই করতে হবে, টাকা লাগবে, পাওয়ার লাগবে। ইউ আর কিলিং দ্য ড্রিম অফ থাউজেন্ডস অফ পিপল যাদেরকে তুমি নতুন করে রাজনীতিতে আসতে বলতেছো। তোমার এই কথা শোনার জন্য মানুষ মাঠে নামে নাই। এই এবং কথা। তোমার এই কথা শোনার জন্য আমরা ওয়েট করতে পারবো না যে কবে তুমি রেডি হবে, এন্ড দেন দ্য ইলেকশন উইল হ্যাঁ, হ্যাপেন। তুমি যদি ওই লাইনে যাও, তোমার জন্য আমরা কেন 2 বছর 5 বছর ওয়েট করবো? ওই লাইনে গেলে অলরেডি তো, এখন ওই লাইনে গেলে তো তারেক রহমান বা হোয়াট এভার, তুমি যে বলো তারেক রহমান এটা করে ওটা করে বা বিএনপি এটা করে, তা তুমি তো কোনো দিক দিয়ে ডিফারেন্ট না। তুমি তো ঠিকই হেলিকপ্টার করে মাগুরা যাচ্ছ, তুমি তো ঠিকই 100টা গাড়ির টহল দিয়ে নামতেছো। তোমার তুমি তোমার যতই ব্যাখ্যা দাও, হ্যাঁ এটা তো তোমার আমরা বুঝি, পার্টির দেশের মানুষ মানুষদেররা তো যে স্টুপিড না। বসুন্ধরা গ্রুপের টাকা খাচ্ছে, বা তোমার পার্টির মানুষরা যে চাঁদাবাজি করতেছে, এটাও তো মোটামুটি সবাই জানতেছে। হয়তো মিডিয়া একটু কম কম জানাচ্ছে, বাট দিস ইজ অলসো দ্য ট্রুথ। তোমার তো ওভাবে করে এক্সাম্পল। তো আসলে আসলে অপশন কি আমাদের? আমাদের অপশন যদি ওরাই হয়, দে আর নট আ গুড অফ। যদি একমাত্র ডক্টর ইউনুস যদি ইলেকশন করতে যায়, তখন মেবি দ্যাটস এ ডিফারেন্ট থিং। আচ্ছা ঠিক আছে, ডক্টর ইউনুসকে আমরা, ডক্টর ইউনুস অলসো 85 ইয়ার্স ওল্ড ম্যান, তাই না? এক্স্যাক্টলি। সো আমি কেন ওয়েট করবে বা অন্যান্য পার্টিগুলা, যে তুমি তুমি পলিটিক্সে আসছো, তুমি বিপ্লব করছো, অফকোর্স ইটস বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকবে এটা, তার মানে তো এই না যে তুমি এক্সপ্লয়েট করবা, তুমি যেটার জন্য মানুষকে বিপ্লব করতে ডাকছো। এটা তো তাহলে কেমন হয়ে গেল মানে? আমি জানি না, এই হুম। কথাবার্তা খুবই মানে এই কথা তাহলে তো কে ঘটনাটা কিভাবে এমন বলে এই কথা। দাঁড়াইছে যে হু গেটস টু এক্সপ্লয়েট ফার্স্ট, মানে
কার এখন সুযোগ আছে এবং টাইমিং ঠিক আছে, তাই না? দ্যাটস দ্য রিয়ালিটি। যদি ব্যাপারটা ওরকম হয়। পাওয়ার সবাই অ্যাবিউজ করবে দোস্ত। হুম। পাওয়ার, হিউম্যান বিংস আর ডিজাইনড টু অ্যাবিউজ পাওয়ার। ঠিক আছে, সার্জিসরা ভুলে গেছে ওদের জন্য কত মানুষ রক্ত দিয়েছে, দে ফরগেটেড অ্যাবাউট ইট। ওরা এখন পাওয়ার একটু মানে ড্রাগ দেখে ওরা দে উইল অ্যাবিউজ ইট। আলটিমেটলি সলিউশন ইজ নট ওয়ান পার্সন বা ডক্টর ইউনুস। আলটিমেটলি দ্য সলিউশন একটা সিস্টেম যেটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস আনে, যেটা অ্যাকাউন্টেবল করে মানুষকে। যে যেটা মানুষকে সার্জিস, হ্যাঁ, এডুকেট করে, যে মানে মানুষ তার রাইট সম্পর্কে বুঝতে পারে, একটা সোসাইটিকে দাঁড় করানো থ্রু এ সিস্টেম যেখানে চেক এন্ড ব্যালেন্স থাকবে, এট দ্য সেম টাইম ইউ এডুকেট ইউর পিপল সো দ্যাট ওরা লং টার্মে এই ধরনের মিস্টেক, এই ধরনের অপরচুনিটি আর কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারবে না। বাট রাদার ইউ আর ফলোইং, যে এবং স্ট্যাটাস দিয়ে জাস্টিফাই করতেছে যে 95% পলিটিক্স বাংলাদেশে এভাবেই হইতে হবে। হোয়াট দ্য ফাক ওয়াজ দ্যাট? আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বুঝছোস, দের নিডস টু বি সাম কাইন্ড অফ এগ্রিমেন্ট। কথা হচ্ছে ডক্টর, এখন মোটামুটি যারা বুঝতেছি ডক্টর ইউনুসরা বা ইন্টারিম গভর্নমেন্টও পলিটিক্যাল পার্টিদের সাথে খুব একটা নেগোসিয়েশনে আসতেছে না। এখন ওদের অনেক ভালো রিজনও থাকতে পারে যে না, ওরা তো এখন পাওয়ারে আছে, ওরা তো অনেক কিছুই করতে পারে, কেন দরকার। তাই না? এমনও হতে পারে যে না, ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করতে চায় না দেখে ওরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দেখা করতে চাচ্ছে না। দের কুড বি মাল্টিপল রিজনস, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট 5 বছর থাকুক, 10 বছর থাকুক, যতদিন থাকুক, আমার কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট আই উড বি ভেরি হ্যাপি। বাট ইট হ্যাজ টু হ্যাভ, মানে ইট হ্যাজ টু কাম উইথ আ সেন্স অফ স্টেবিলিটি। আমাকে দেখা বুঝাইতে হবে যে ঠিক আছে, মোটামুটি অন্যান্য বড় যে পাওয়ার গুলো আছে, দে আর অলসো দের সাম কাইন্ড অফ এগ্রিমেন্ট বা সাম কাইন্ড অফ স্টেবিলাইজেশন থিং ইন প্লেস, যে সবাই মিলে মোটামুটি এগ্রি করছে, ঠিক আছে। আর তুমি, দিস ইজ নট সাস্টেনেবল যে তুমি প্রত্যেক কোয়ার্টারে একটু একটু ভালো ভালো নিউজ আনবা, ওই ভালো ভালো নিউজ এনে তুমি বলবা ডিসেম্বর, তারপর জানুয়ারি, তারপর দিস ইজ নট গোয়িং টু গিভ ইউ এনি লং টার্ম সলিউশন। তুমি এভাবে করে করে যদি কালকে যদি ডক্টর ইউনুস মারা যায়, আল্লাহ না করুক, ডক্টর ইউনুস যদি, হ্যাঁ, সিচুয়েশনটা কি হবে? এটা তো হ্যাঁ, হিউম্যান ফ্যাক্টর। ডিসেম্বরে যদি উনি মারা যান, তখন কি হবে? তখন তখন বিএনপি বলবে আমি তো বলছিলাম 6 মাস আগে ইলেকশন দিতে। ডক্টর ইউনুস মারা গেলে যদি শেখ হাসিনা ফেরত আসে, শেখ হাসিনা ফেরত এসে যদি ইন্ডিয়া কুদেতা করে ফেলে, যে ইন্ডিয়া মিলিটারি পাঠা দিল, শেখ হাসিনাকে রাখবে পাওয়ারে, ইভেন তখন আর্মিকে তো ইউ কি- ক্যানট ইভেন হ্যাঁ, ট্রাস্ট ফুললি, তাই না? সো আর্মি যে কোনো টাইমে, আর্মির জন্য এটা কোনো ব্যাপার কোনো না। ব্যাকআপ প্ল্যান আছে? ডক্টর ইউনুস মারা গেলে, আজকে মারা গেলে কে বসবে? কেউ আগ্রি করে বসাতে পারবে যে না, এই মানুষ বসবে? No one. Dr. Yunus is the only source of stability at the moment. The only one. No, nothing else. তোদের এটাও চিন্তা করতে হবে যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা দীর্ঘদিন নির্বাচন করতে পারে নাই, তারাও তো এই আন্দোলনে ছিল। তো বিএনপির যে অ্যাপ্লিকেশনটা, মানে বিএনপি যে নির্বাচন চাইতেছে, এখানে কিন্তু বিএনপি অনেক অনেক লজিক্যাল, যে আমি তো দীর্ঘদিন ধরে শুধু এই ভোটের জন্যই আমি ফাইটটা করতেছি। ওয়াই এম আই নট গেটিং ইট ইভেন আফটার শেখ হাসিনা লেফট দ্য কান্ট্রি? এখন বিএনপি আসলে দে নিড টু বি ভেরি, আমি ওদেরকে অ্যাডভাইস দিব যে বাংলাদেশে মোটামুটি একটা অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স আছে, অ্যান্ড উইথ গুড রিজন। সো ওদের উপর যে একটা মার্কা পড়ে গেছে যে ওরা ইন্ডিয়ার সাথে ডিল করে ফেলছে, এটা কিন্তু কমপ্লিটলি আনফাউন্ডেড না। দিস ইজ নট আনফাউন্ডেড, দিস ইজ অলসো, আমিও একটা ইন্টেলিজেন্ট মানুষ হিসেবে আমারও ওই কনক্লুশন আসতেই পারে। বিএনপির ওইটাতে আসলে অ্যাড্রেস করতে হবে। বিএনপি নিডস টু মেক শিওর, মানে ওদের পার্টি ডিসিপ্লিন দরকার। বিএনপির মানে গ্রুট লেভেলে যে ওদের ওয়ার্কার গুলো যে কি করতেছে, মাই গড, এত ইনডিসিপ্লিন, কি কন্ট্রোল বাজে নাই। অবস্থা। আবার ওই দিক দিয়ে ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করবে, আর ইন্ডিয়ার সাথে ওদের প্ল্যান কি? ইন্ডিয়া ইন্ডিয়া এটা কথাই বলে না। ইন্ডিয়ার সাথে ওদের প্ল্যানটা কি, অ্যাটলিস্ট ওইটা জানাও। এক্স্যাক্টলি, মানে তুমি ওপেন আপ করতে হবে বিএনপি কে যে আসলে ইন্ডিয়ার সাথে আমি এভাবে এভাবে আগাবো, মানে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইট। হ্যাঁ, একটা তুমি গোপনে রিয়েলিস্ট, গোপনে কি করতেছো, এটা হ্যাঁ, এটা তো মানে এটা তো ফেয়ার না, এটা তো না আসলে ট্রান্সপারেন্ট হলো না। আই থিঙ্ক বিএনপি একটা মিস্টেক করতেছে। ওরা এখনো মনে ওরা অনেকদিন, মানে ওরা আসলে ওই ওল্ড পলিটিক্সটা খেলে আসতেছে, বুঝছো, যে মানুষকে একটু বোকাচোদা মনে করতেছে। মানুষ যে আগের মতো বোকাচোদা না, এটা আসলে বুঝতেছে না। দের ইজ হ্যাঁ, যে সিগনিফিকেন্ট, মনোপলি যে শেষ, যে দুই হ্যাঁ, পার্টি মনোপলি যে বাংলাদেশে আর চলবে না, এটা এখনো হ্যাঁ, রিয়েলাইজ মানে করতে ওইটা ভুলে পারতেছে যায় না। ওরা। আই থিঙ্ক বিএনপি ভুল করতেছে, ওরা একটু ফ্র্যাজাইল, তো ওরা মনে করতেছে আচ্ছা পাওয়ারে নাই, আওয়ামী লীগও যে কোনো টাইমে চলে আসতে পারে, কি করব কি করব, কিছু একটা তো করতে হবে, পাওয়ারটা কনসলিডেট করে কি করবো, আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ার সাথে আবার নেগোসিয়েট করি। মানে ওদের যত সব ক্রেডিবিলিটি ছিল, সবকিছু হারায় ফেলতেছে গত 15 বছরের ক্রেডিবিলিটি, টু দ্য পয়েন্ট যে ওরা পাওয়ারে আসবে এই চিন্তা করে বাংলাদেশের মানুষ ভোটের কথাই চিন্তা, অনেকজন ভোটের কথাই ভুলে যাচ্ছে, ঠিক আছে ভোট দরকার নাই। সো বিএনপি নিডস টু টেক আ হার্ড লুক এট ইট সেলফ, যে ওরা যে পলিটিক্সটা করতেছিল এতদিন, ওই পলিটিক্স কি স্টিল রেলেভেন্ট নাকি?
ওয়েল লেভেলের নতুন কিনা, বা প্রজন্মের পুরো জন্য এখন কি যে পলিটিক্স দরকার? লিডারশিপ গুলো আছে বিএনপির হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশে, তারা কি পারতেছে কিনা ওই সময়ের সাথে তাল মিলিয়ে, মানে বর্তমান প্রজন্মের যে চাওয়া পাওয়া, বর্তমান প্রজন্মই তো আন্দোলনের সবচেয়ে বেশি স্টেক হোল্ডার, তো ওই বর্তমান প্রজন্মের সাথে কানেক্ট করতে পারতেছে কিনা, বা রেগুলার বেসিসে বিএনপি কে মানে যে পরিমাণ কাজ করতে হবে, বিএনপি লিডারশিপের ভিতরেই ওইটা অ্যাবসেন্ট। হ্যাঁ, অবশ্য তো এমনও হতে এখানে, হ্যাঁ সাথে বল। মেবি বিএনপি ইজ থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, রুট লেভেলে তো আমারই পাওয়ার, আরবান আরবানের ক্রাউড কি মনে করে এটা তো ডাজেন্ট ম্যাটার, তাই না? এবারে তো ঢাকায় তো বসে তোলার মতো আমার মতো বলা পায় না, যা কি বলে যার বাড়িতে বসে আমরা কি বলি এটা তো ম্যাটার করে না। আসল ম্যাটার বাট করতে বিএনপি যদি এটাকে ভালো করে, মানে ফাউন্ডেশনটাকে তৈরি না করতে পারে, রিসাফল করে বিএনপি যদি নতুন করে রিফর্ম, বিএনপি কেই রিফর্ম করতে হবে টু বি অনেস্ট। বিএনপি যে বারবার বলতেছে যে আমরাও রিফর্ম চাই, আসলে বিএনপির দলেই আগে রিফর্ম চাওয়া দরকার। তারেক রহমানেরও এটা আমি মনে করি যে ওইভাবে মানে করা উচিত, মানে কেয়ারফুলি দলটাকে নতুন করে সাজানো উচিত উইথ ব্যালেন্স, যেটা নতুন প্রজন্মকে বুঝতে পারবে, এট দ্য সেম টাইমে বাংলাদেশের এবং রিজিওনাল পলিটিক্স বুঝে আগাইতে পারবে। সেকেন্ড হচ্ছে, বিএনপি যেটা চিন্তা করতেছে এতটা সহজ হবে না বাংলাদেশে যদি ক্ষমতায় আসেও রাষ্ট্র চালানো। দিস ইজ বাংলাদেশ রাইট নাও, এই মুহূর্তে যেখানে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য জীবন অনেক কঠিন হয়ে যাবে। ইটস নো লঙ্গার দ্য সেম কান্ট্রি দ্যাট বিএনপি ইউজ টু লিড। দিস ইজ এ ভেরি ডিফারেন্ট কান্ট্রি। ঠিক আছে, সো এইখানে শুধু ক্ষমতায় বা নির্বাচন দিয়ে একটা পলিটিক্যাল প্রসেসের ভিতরে গেলাম, এরপরে আমি স্টেবিলিটি ধরে রাখতে পারলাম না, বাট ডু ইউ হ্যাভ দ্যাট প্রিপারেশন? ইউ আর আউট অফ দ্য পলিটিক্স ফর অলমোস্ট 15 ইয়ার্স, মানে পলিটিক্স বলতে রুলিং পলিটিক্স বা মানে মেইন স্ট্রিম পলিটিক্স এর যেটা আমি বলতেছি। তোমার কর্মী আপডেটেড হয় নাই, তোমার জেলা থানা পর্যায়ে যারা তোমার রাজনীতি করে মেবি তারা এখনো সোসাইটির একটা মানে ইসের গ্যাপে পড়ে গেছিল, তারা এখন কি মার্কেটে চলবে কিনা, বা বিএনপির যে বর্তমান লিডারশিপ আছে সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এরা কি মানে আর দে কম্পিটেবল ইনাফ? এটা বিএনপি কে বারবার রিথিঙ্ক করতে হবে। আদারওয়াইজ ছাত্রদের সাথে বা নতুন পার্টি যারা আছে বা আমাদের প্রজন্মের যারা আছে এদের সাথে লড়তে গেলে ইটস নট গোয়িং টু বি ইজি ওয়ার, ট্রাস্ট মি। পলিটিক্যাল ওয়ারের কথা যদি আমি বলি, বাংলাদেশের কোন রাজনৈতিক দলেরই ভালো কোনো ইলেকট্রাল ডেটাও নাই যে সেটা নিয়ে রিসার্চ করে ভালো মতো ইলেকশনের প্রস্তুতি নিবে। সো এইখানে বাংলাদেশের মানে যে কোনো মুহূর্তে যে কোনো একটা বিপদ হইতে পারে, যেটা নিয়ে আমার সবসময় একটা আমার ভিতরে উদ্বেগ। এবং যাই হোক, আমরা রিসেন্টলি দেখলাম গতকালকে মনে হয় ইউএস নতুন করে ট্যারিফ সারা পৃথিবীর যেটা ইম্পোজ করা হয়েছে এটা পাবলিশ করছে, এবং এটা আমাদেরকে কিভাবে বিজনেসে ইম্প্যাক্ট ফেলবে, বা আমরা আসলে অর্থনৈতিক ভাবে কতটুকু সাস্টেনেবল ভাবে আগাচ্ছি, এগুলো বারবার আমাদের চিন্তা করতে হবে। বিকজ আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে যে কোনো টাইমে যে কোনো একটা কেওস লেগে যেতে পারে, যেটার কারণে আঞ্চলিক ভৌগোলিক সীমানাগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। বিকজ the world is no longer the world, it's the same world anymore. বা এই যে ইউরোপে এখন ইউক্রেনের সাথে ডিল হচ্ছে আমেরিকা আর রাশিয়া, ইউক্রেন ইজ নো লঙ্গার বি এ পার্ট, ইভেন মানে পার্ট অফ কোর্স, বাট ইটস জাস্ট ডিফারেন্ট টাইপ অফ পার্টি এখানে। এরপরে ভারত মিয়ানমার একটা আনস্টেবল সিচুয়েশন কিন্তু অলওয়েজ চলতেছে। আমরা কিন্তু মিয়ানমারের ব্যাপারটা যদি একটু ক্যান্সার সেলের মতো চিন্তা করি, দক্ষিণ পূর্ব এশিয়ার ক্যান্সার সেল হচ্ছে একটা মিয়ানমার, যদি চিন্তা করতে পারিস, মানে দিস ইজ এ গ্রাউন্ড যেখানে সবাই ওই অঞ্চলকে অস্থিরতা তৈরি করতে গেলে মিয়ানমার ইজ দ্য প্লেস, মিয়ানমারকে টার্গেট করবে। সো এটা আমার বর্ডারে। সো এখানে আমাকে অনেক কেয়ারফুলি আহ রাষ্ট্র চালাইতে হবে, এবং রাষ্ট্রের একটা মানে একটা রাজনীতিবিদের সমকল বাংলাদেশীর একাত্মতা লাগবে, এবং সেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তাকেও কমিটমেন্ট করতে হবে যে একটা ইলেকট্রাল প্রসেসে, বা ইভেন আমরা দেশ যে চালাচ্ছি এটা একটা জাতীয় সরকারের ভিত্তিতেও যদি চালাইতো, বা মানে কিছু একটা আছে না যে লাইক আমরা ব্যালেন্স করে চালাই। এখন রাজনৈতিক যারা, বিশেষ করে বিএনপি বলুন, রাজনৈতিক যারা বড় রাজনৈতিক দল, এদের একটা কর্মী গ্রুপ, এদের অপারেশন চলে হচ্ছে কি দেশের বিভিন্ন জায়গায় ইসের মাধ্যমে, তো চাঁদাবাজি, তারপরে হচ্ছে কালেকশন, মানে বিভিন্ন চাঁদা দেওয়া, এই সিস্টেমটা থেকে বাইরে হতে না পারলে আবার এই সেম টাইপের পলিটিক্স বাংলাদেশে বারবার দেখতে হবে, বুঝছিস? তো এইটারই পরিবর্তনটা হয়তো যারা এই মুহূর্তে ক্ষমতা আছে তারা চাইতেছে, বাট তারা চাইতে হলেও সেটা তাদেরকে রিয়েলিস্টিক ভাবে চাইতে হবে, এবং বুঝাইয়ে মানে একটা একটা প্রপার প্ল্যান রাখতে হবে। চেষ্টা করলাম পারলাম না, ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই সুযোগ থাকবে না 1 বছর পরে আবার বলার যে আমি চেষ্টা করছি আমি পারিনি। এটা অনেক বড় মানে হবে, আমাদের ফাঁকা না, হয়ে যাবে সামনে সামনে জনগণের। তো আরো বিগার স্ট্রাগল আসতেছে। মানে মোটামুটি তো দুনিয়ায় আজকে একটা ট্রেড ওয়ার শুরু হওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। ট্রাম্প ওই যে ওর বাণিজ্যিক ডেফিসিট ওইগুলা ঘাটতি পূরণ করার জন্য একটা ফর্মুলা বানায়। ও আর জে ডিভেন্স দুইজন মিলে পুরো ওয়ার্ল্ডকে বাস দিয়ে দিছে। মোটামুটি সবাই চেতা। তো হোয়াট ডু ইউ থিঙ্ক? এই আমাদের দেশের তো মোটামুটি ইউএস এর সাথে গার্মেন্টস শিল্প
বিশাল ইয়ার মধ্যে দিয়ে যাবে আমার আমাদের যেটা মনে সবচেয়ে হয়। বড় মার্কেট, হুম আমাদের সবচেয়ে বড় হুম। মার্কেটই কিন্তু ইউএস, বড় আরএমজি মার্কেটটা প্রোডাক্ট। 37% ট্যারিফ দিয়ে কিভাবে চলবে মানে, হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে? মানে শাফিন শোনা মিউট। যাচ্ছে না। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে ওরা ক্যালকুলেশনটা কেমনে আসছে 34% 44%, মানে উইচ ইজ সো স্টুপিড। ওরা আসলে ক্যালকুলেট করছে যে ক- আমেরিকা কত এক্সপোর্ট করে বাংলাদেশের কাছে, আর বাংলাদেশ কত এক্সপোর্ট করে। সো ওখানে একটা ট্রেড ডেফিট আছে, ডেফিসিট আছে মনে হয়। ঠিক আছে, ওই ডেফিসিট হয়তো এমন হইতে পারে যে ডিফারেন্সটা হচ্ছে 34%। ওই হুম, ডিফারেন্সটা দেখে একটা র্যান্ডম একটা স্ল্যাব দিতে চাচ্ছে, ঠিক আছে ডিফারেন্সটা 34% দেখে তোমার বাংলাদেশের থেকে যত সব এক্সপোর্ট এক্সপোর্ট আসতেছে সবগুলোতে 34% ট্যারিফ। উইচ ইজ নট হাউ ট্যারিফস ওয়ার্ক। ট্যারিফস ওয়ার্কস, মানে ট্যারিফের হোট পয়েন্টটা হচ্ছে আমি তোকে একটা জিনিস বেচবো আর তুই আমাকে একটা জিনিস বেচবি, বাট আমি তোকে তোর এলাকায় জার্মানিতে কতটুকু বেচতে পারবো ওটা তুই একটা আগে থেকে, তুই হয়তো আমি তোর ওখানে মোবাইল বেচতে পারবো ফ্রিতে, তোর এক্সট্রা টাকা এক্সট্রা ট্যাক্স ছাড়া। বাট আবার ধর পানি বেচতে গেলে ওটা আবার একটা এক্সট্রা ট্যাক্স দিয়ে বেচতে হবে। সেম সিচুয়েশন হুম, তোরা এখন হোয়াট হ্যাপেন্স যে সরকাররা বিভিন্নভাবে দে মেক এ ডিল, যে ঠিক আছে তোমার এই দরকার, এই জিনিসটা দরকার, আবার একটা জিনিস দরকার, আমরা এটা এটার সাথে কাপ উইথ এগ্রিমেন্ট। ঠিক আছে তুমি আমার দেশে পানি বেচতে চাচ্ছ একদম ফ্রিতে, বাট আমি দিতে চাচ্ছি না বিকজ আমার দেশে অনেক পানি প্রডিউসার আছে। আমার দেশে পানি প্রডিউসারদের থেকে যদি আমি বাঁচাতে চাই তাহলে আমি তোমাকে ফ্রি অ্যাক্সেস দিতে পারবো না। তুমি আমার এখানে বেচতে চাইলে তোমাকে আরো এক্সপেন্সিভ দামে বেচতে পারবে, যেন আমার দেশীয় পানি বেচে, মানে যারা দেশে পানি বেচে ওরা যেন মানে কম্পিটিটিভ থাকতে পারে। সো দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ ট্যারিফস। সো অনেক ইন্ডিভিজুয়াল কিছু ক্যালকুলেশনস আছে। হোয়াট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিড ওয়াজ দ্যাট ওটা একটা, ওরা just খুব একটা বেসিক ক্যালকুলেশন করে একটা ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। অ্যান্ড দ্য ওয়ে দে ডিড ইট, আই থিঙ্ক দ্য হোল পয়েন্ট ওয়াজ টু কজ কেওস। ওরা দিস ইজ, আমার মনে হয় দিস ইজ আ নেগোসিয়েশন ট্যাকটিক, বুঝছো? এক্স্যাক্টলি। দ্যাটস দ্য অনলি পয়েন্ট। পয়েন্ট হচ্ছে এখন বাংলাদেশের মতো দেশ প্যারায় পড়ে গেছে, এখন কি করবে? এখন আমেরিকান এম্বাসিকে বলবে ঠিক আছে let's একটা মিটিং করি, তাড়াতাড়ি একটু নেগোশিয়েট করি। নেগোশিয়েট করে এখন নেগোসিয়েশনে আসবে। নেগোসিয়েশনে এসে বাংলাদেশ ধর বলবে আচ্ছা ঠিক আছে আমরা 34%, আপনারা কি কি চান আমাদের দেশে, আমরা তখন আমেরিকা বলবে ঠিক আছে আমরা আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টস, আমাদের যে বিফ টিফ আছে ওগুলো আমরা বেচতে চাই কোনো 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 ট্যাক্স ছাড়া, আমাদেরকে বেচতে দিতে হবে। তাই না? এই ধরনের ডিল আসতে পারে, বাংলাদেশ হয়তো বলবে আচ্ছা মানে ঠিক আছে এগুলো করেন। হুম হুম হুম, মানে ওভারঅল একটা লেভারেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক্যালি। সো হ্যাঁ রিপাবলিকানদের এবার আমার যে অ্যানালাইসিসটা বলে যে এদের এই ইকোনমিক মডেল অ্যানালাইসিসটা কে দিচ্ছে আমি জানি না, আমি প্রিটি শিওর ইট ইজ জাস্ট নিজেদের ভিতরে দে কেম আপ উইথ দিস কাইন্ড অফ আইডিয়া টু টু মানে পাওয়ার প্লে করার জন্য সারা পৃথিবীতে, যে আমি এইটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আই উইল প্লে অন দ্যাট গ্রাউন্ড আর কি। হ্যাঁ যেটা মানে পলিটিক্স ইউজ করবে হিউজ ভাবে, এবং ইউরোপকে পর্যন্ত ছাড় দেয় না, মানে যেখানে ইউরোপ হচ্ছে লং টার্ম অ্যালাইস, মানে লিটারালি মানে এত ভালো বন্ধু, তার উপরে ট্যারিফটা আগে দিছে যাতে করে সারা পৃথিবীতেও মানে এটাকে একটা মানে একটা মেসেজ হিসেবে, যদি আর নট জাস্ট জোকিং অ্যাবাউট ইট, ঠিক আছে। হ্যাঁ এন্ড দেন এটা দিয়ে এটার যে কি ইকোনমিক ইমপ্লিকেশনস আছে মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হ্যাঁ এটা পলিটিক্যালিও কি লেভেলের চেঞ্জেস আনবে সেটা কিন্তু মানে আমরা বুঝতে পারতেছি না যে আর দে স্টিল লাইক ইউজিং ইট অ্যাজ এ মানে পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করতেছে, নাকি রিয়েলি দে ওয়ান্ট টু মেক মানি আউট অফ দিস কাইন্ড অফ প্রসেস, দে রিয়েলি না থিঙ্ক দ্যাট আসলে দিস ইজ দ্য ওয়ে। মানে ওরা দুইটা জিনিস চাইছিল, বুঝছো? আমেরিকান সিস্টেমটাই ছিল যে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর ওদের সিস্টেমটা ছিল যে ডলারটা হবে দুনিয়ার রিজার্ভ কারেন্সি, হুম বুঝছো? হুম 1930 থেকে 70 পর্যন্ত ডলার হবে রিজার্ভ কারেন্সি, বাট ওইটার রিজার্ভ কারেন্সি যে ডলার, তোর মানুষকে তো বিশ্বাস করাইতে হবে আচ্ছা ঠিক আছে আমরা বললাম যে আমেরিকার ডলার ইজ রিজার্ভ কারেন্সি, বাট ওইটার ব্যাকআপটা কি? তো আমেরিকা 1930 থেকে 1970 সাল পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে গোল্ড অ্যাসেট যতগুলা ওই অ্যাসেটের সাথে ওই অ্যাসেটের সাথে মানি বেঞ্চমার্ক প্রিন্টিং করতে পারবা। ডলার অ্যাসেটস আছে। বাট হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দ্যাট ওই সিস্টেমটা করার পর আমেরিকার সবাই যখন ডলারের রিজার্ভ, ডলার যখন রিজার্ভ কারেন্সি হয়ে গেছে সবাই ডলারের উপর ডিমান্ড বেড়ে গেছে। সো ডলারের উপর যখন ডিমান্ড বেড়ে গেছে ডলারের ভ্যালু অনেক বেড়ে গেছে। সো ডলারের ভ্যালু যখন বেড়ে গেছে আমেরিকা ধর অনেক টাকা, এখন ওদের ইকোনমি হয়তো এর দূর, বা ওদের হাতে এরকম টাকা বা ওদের ডলারের পাওয়ার এরকম। সো হোয়াট দে ডিড ওয়াজ দে স্টার্টেড ইনভেস্টিং অ্যাব্রড। ওরা অনেক মিলিটারিতে অনেক টাকা পয়সা স্পেন্ডেড করছে, অনেক 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 কিছুতে স্পেন্ডেড করছে। এখন ওই স্পেন্ডিংটা যখন আনসাস্টেনেবল হয়ে গেছে, ধর টাকা তো ঠিক আছে তুই স্পেন্ড করতে করতে পারে, একটা পয়েন্টে তো তোর ডলারে তো লিমিট আছে বিকজ ডলার তো ব্যাকড বাই দ্য গোল্ড, আর গোল্ড তো লিমিটেড, ডলার তো আনলিমিটেড করা যাবে না।
তো ওইটা যখন আর সাস্টেনেবল হতেছে তখন ওটা চেঞ্জ করে কি বললো, যে ঠিক আছে, গোল্ডের সাথে পেগ না, ডলার এমনিতেই রিজার্ভ কারেন্সি। তো ডলারই গোল্ড, ব্যাপারটা হ্যাঁ, এরকম। ডলারই গোল্ড। তো অন্যান্য দেশটা বললো এটা কেমনে হলো, এটা তো হবে না। তখন ধরো আমেরিকা বললো আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমরা কিছু ডিল দিব। একটা ডিল হচ্ছে আমেরিকাতে তোমরা ব্যবসা করতে পারো, আমেরিকা ইজ দ্য বিগেস্ট কাস্টমার, তাই না? তোমরা তোমার ডলারে ট্রেড করো, ডলার ইজ ইউর রিজার্ভ কারেন্সি, বাট তোমরা আমেরিকাকে বেচো, আমেরিকাকে অনেক অনেক কনজিউমার আছে। সো দ্যাট ওয়াজ দি আইডিয়া, বুঝছো? তো এখন মানে ওরা এখন নতুন একটা সেট আপে যাচ্ছে, যে সেট আপটার পয়েন্টটা হচ্ছে যে ওরা এখন মানে ট্যারিফও রাখতে চায়, আবার ডলারকে রিজার্ভ কারেন্সিও রাখতে চায়। এই এটা জন্যই হয়তো সবাইকে চাপ এটা দিচ্ছে আর কি, হ্যাঁ, চাপ দিয়ে ওইটা করতে চাচ্ছে। আগে আগে ইট ওয়াজ ওয়ান অফ বোথ। আগে তুমি হুম। ইদার ডলারকে রিজার্ভ কারেন্সি রাখো, বা তুমি ট্যারিফ কমাও বা ট্রেড করতে দাও বা কিছু একটা করো। ট্রেড, ফ্রি ট্রেড ওয়াজ দ্য কি বলবো, মানে আমেরিকাকে বেচতে পারা, তাই হুম। না? যখন মানে আমেরিকাকে বেচতে পারাটা ওয়াজ মানে ফ্রিতে বেচতে পারা, আমার নিজের 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 ইকোনমি প্রোটেক্ট করতে পারা, দ্যাট ওয়াজ দ্য ডিল দ্যাট দ্য কান্ট্রিজ গট। আর এট দ্য সেম টাইম ইউরোপ আরো কিছু পাইছে, ইউরোপ শুধু এটার সাথে সাথে ইউরোপ আমেরিকার মিলিটারি প্রোটেকশনও পাইছে। বাট এখন আমেরিকা যেটা চাচ্ছে যে না, আমি ট্যারিফও দিতে হবে, ট্যারিফও রাখবো, আবার ডলারও রিজার্ভ কারেন্সি থাকবে। মানে দ্য হোল সিস্টেম, দ্য হোল পয়েন্ট হচ্ছে সবাই মেনে নিছিল, বিকজ তোমার মার্কেট অ্যাক্সেস ছিল সবার, তুমি হ্যাঁ, আমাকে প্রোটেক্ট করতেছিলে। তো তুমি প্রোটেকশন আবার ছিল। এই সুবিধাগুলো যখন নিয়ে নিচ্ছ, আবার তুমি ডলারকে কিং কারেন্সি হিসেবে আবার সেই গোল্ড হ্যাঁ, স্ট্যান্ডার্ডই রাখতেছো, বাট তোমারও গোল্ড ব্যাকআপ ল থেকে নিক্সন বের গোল্ড হয়ে গেছে ব্যাগও আমেরিকা। নাই, সো তুমি ইউ আর জাস্ট প্রোটেকশন, তুমি স্ক্যামিং এন্ড ইউ আর জাস্ট হ্যাঁ, এক্সপ্লয়টিং এভরিওয়ান। প্রোটেকশনও নাই। ঠিক আছে, তোমার নেগোশিয়েটিং পাওয়ার আছে এখন, তোমার সবচেয়ে বড় কনজিউমার মার্কেট, তোমার নেগোশিয়েটিং পাওয়ার আছে, বাট তোমার সাথে আমি নেগোশিয়েট করব কিসের গ্যারান্টিতে? তুমি আমাকে প্রোটেক্ট করতেছো না, তোমার উপর আমার কোনো ট্রাস্ট নাই। যেসব ট্রেড এগ্রিমেন্ট তুমি মেক্সিকো কানাডার সাথে করছো 4 বছর আগে, 8 বছর আগে, ওই সেম এগ্রিমেন্ট গুলো তুমি নিজে ভাঙছো। তুমি নেটোর মতো অ্যালায়েন্সকে ভেঙে দিচ্ছ, তুমি রাশিয়া, তোমার সাথে কোনো, তোমার কথা কোনো বিন্দু মাত্র মিল নাই। সো ওরা ওই ক্যালকুলেশনটা ভুল করছে। ওরা জানে যে ওদের নেগোশিয়েটিং পাওয়ার আছে, ওরা জানে যে ওরা লেভারেজ করে মানুষকে নেগোশিয়েটিং টেবিলে আনতে পারবে, বাট ওরা যে একটা গুডউইলটা চলে গেছে, ওদেরকে যে মানুষ বিশ্বাস করবে না, ওই জিনিসটা ক্যালকুলেশনটা আই থিঙ্ক দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখন দ্যাটস দ্য নেক্সট স্টেপ। এখন বাংলাদেশের মতো দেশ, ভিয়েতনামের মতো দেশ আসলে কি করে? ওরা কি আমেরিকার পাই চাটবে, নাকি ওরা ইউরোপের মার্কেটটা একটু মানে আমার উইল, কাছে মনে হয় কি, দেখ, পৃথিবীতে হ্যাঁ, হ্যাঁ সাথী, তোর ওই পয়েন্টে আমি আসতেছি যে 70 সালেই কিন্তু পৃথিবীর একটা মানে এক হওয়া উচিত ছিল স্ট্যান্ডার্ড, যে 50 বছর পরে আবার এভাবে এক্সপ্লয়েট করতে চাইবে। যদিও আমরা বুঝতে পারি নাই, তবে এখন ইউরোপ হ্যাজ এ চান্স টু বিকাম লিডার। যদি ইউরোপ নিজেদের ভিতরে ই করে এই মার্কেট অ্যাক্সেসটা পৃথিবীর অন্যান্য দেশকে দিতে পারে, দেন আমেরিকা উইল বি, আমার কাছে মনে হয় যে, বাট আবার দেন এগেইন মিলিটারি প্রোটেকশন, এই জন্য কি বিকেম ফ্রেন্ডস উইথ রাশিয়া, সো দ্যাট হি ক্যান ডিস্টার্ব ইউরোপ, মানে ওই ওরকম একটা গেম প্লে করতেছে আবার। এখন তো ইউএসএ বড় ফ্রেন্ড রাশিয়াই, সো হ্যাঁ, ইউরোপের সাথে তো ফ্রেন্ড হবে না। সো ওই ইউরোপকে দিক শত্রু থেকেও তো, বানাচ্ছে এখন। হ্যাঁ যে ইউরোপ মানে মেনে নিছে, যখন গোল্ড স্ট্যান্ডার্ড থেকে ব্যাকআপ করছে, ইউরোপ এগ্রি করছে যে ওকে লেটস ডু দিস, আমাদেরকেও কিছু ওই যেন কথা সিকিউরিটি চিন্তা দিবা, করলে এই তো করবা। ইউরোপ ডাজন্ট হ্যাভ এ চান্স ইভেন। বাট আমেরিকা এটা ইউরোপ সবসময় ইজ করে। আমেরিকা যখন একটু ফাস্ট। চাপের মধ্যে পড়ে, তখনই ওরা চেস বোর্ডটা এবার ফালাই দেয়, হুম। চেস বোর্ডটা ফালাই দিয়ে তখন বলে আবার যে আচ্ছা নতুন ঠিক করে আছে, আবার খেলা আবার শুরু নতুন করে। করে সাজাই। হুম। বাট নতুন করে সাজানো সবাই, দে ওয়ান্ট টু ডু ইট বিকজ ওদের একটা আপার হ্যান্ড আছে। সো দ্যাটস দ্য থিং, এটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আসতেছে, আমেরিকা একটু আগায় আছে, বাট আসলে আলটিমেট আউটকামটা কি হবে, হুম। দ্যাট উইল সি আর কি, দেখা যাক। ঠিক অলরাইট, আছে, তো আমরা সবাই সবার এখানে, মতামত জানাবেন এই ব্যাপারগুলোতে, কে হ্যাঁ, কিভাবে এফেক্টেড হচ্ছে। আমার ক্রিপ্টো আর স্টক মার্কেটের পোর্টফোলিও খুবই খারাপ অবস্থা, এভাবে আমি এফেক্টেড হয়েছি, জিনিসপত্রের দামও বাড়তে পারে অনেক। হ্যাঁ, সো সবাইকে রিসেশনের জন্য সবার শুভকামনা। প্রিপেয়ার করা উচিত আসলে। সবার নিজেকে রিসেশন প্রিপেয়ার ইজ রাখেন। কামিং। ইউরোপ অলরেডি 3 ডে সার্ভাইভাল কিট রাখার জন্য সবাইকে সাজেশন দিছে, সো তোরা সবাই রেডি থাক।